সব ভালোবাসার গল্প একরকম হয় না। কিছু গল্পে থাকে বাধা, কিছুতে থাকে অপেক্ষা। কিন্তু শেষ পর্যন্ত যদি দুজন মানুষ একসাথে থাকতে চায় তাহলে পুরো পৃথিবীও থামাতে পারে না। আজকে শুনবেন আমাদের সেই অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ হয়ে ওঠার গল্প। তো বাট শুরু আমি করো। কি বলবো? আমি কি বলবো? কোথা থেকে শুরু করব? আসলে ব্যাপারটা কি, মানে এটা কিন্তু লজ্জারই লাগছে, কেমন করে যে বলতে হবে পুরোটা কি করেছে আমি আর ও জানতাম যে এতদিন কি হয়েছে। এখন তোমরা সবাই জানবে, ফ্যামিলি জানবে, সবাই লজ্জা জানবে যে লাগছে। আমরা কি কি ছোট লোকামো করেছি। তো আমাদের ফার্স্ট দেখা না, ফার্স্ট কথা হয়েছিল ফেসবুকে। আর ফেসবুকে কিভাবে হয়েছিল, ও কিন্তু আমার ফেসবুকে কত বছর ধরে ছিল বা কত মাস ধরে ছিল সেটা আমি বলতে পারবো না। আমার একটা পোস্টেই সব একদম সব তছনছ হয়ে গেল আর কি, জাস্ট একটা পোস্ট। এবার তুমি বলো। তো ব্যাপারটা হচ্ছে, একদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরেই দেখি যে ওর একটা পোস্ট, আর পোস্টটা হচ্ছে ও একটা সর্ষের জমিতে দাঁড়িয়ে মানে স্টোরি দিয়েছে, ফেসবুক নর্মাল স্টোরি। তো ঘুম থেকে ওঠার পর এটা আমি যখন দেখি, দেখার পরেই আমি ওকে রিপ্লাই করি স্টোরিতে যে এটা তো আমাদেরই এলাকাতে এসছো, তো ভালো করে ঘুরো, হ্যাঁ, দেখা হলে খারাপ হবে না। এরকম একটা মানে ছেঁচড়ামো একটা রিপ্লাই ওকে আমি করি। আর এখানে একটা জিনিস এখনই মেনশন করে রাখি, আমার আর ওর কিছু মিউচুয়াল ফ্রেন্ড ছিল আগে থেকেই। হুম, কিন্তু ও আমার ফ্রেন্ড ছিল আগে থেকে, কিন্তু আমি কখনো ওকে ওইরকম ভাবে ফলো করিনি, বা ও মনে হয় আমাকে এতটা ফলো করেনি। সেদিন মেসেজ করার পর থেকে আমাদের টুকটাক মেসেজ স্টার্ট হয়। আর তুমি কি কখনো স্টোরিও দিতে না? তুমি যে আমার এতদিন ফেসবুকে ছিলে, আমাকে তো দাও দেখিনি আমি। মানে ওরকম ভাবে আমরা ফলোই করিনি কেউ কাউকে, মানে যে তুমি ফলোটা করেছো ফার্স্ট আমাকে, আমি আমি তোমার তোমার তাও স্টোরিটা ফার্স্টে করিনি। দেখেছি। তার কারণ হচ্ছে ও আমাদের মানে আমাদের উত্তরবঙ্গে ঘুরতে গেছিল। তো সেইখান থেকে ওকে মানে আমি যখন দেখলাম যে আমাদের উত্তরবঙ্গে এসছে, তারপর আমি ওকে এই জন্য রিপ্লাইটা করেছিলাম যে কিন্তু রিকোয়েস্টে পাঠিয়েছিল কিন্তু ফেসবুকে ওই। হ্যাঁ, রিকোয়েস্ট আমি পাঠিয়েছিলাম। আমাকে বললাম না stalk যে কিছু করেনি। মিউচুয়াল ফ্রেন্ড ছিল যারা আমারও আত্মীয়, ওরও আত্মীয়। কেন এখনই বলে রাখছি, এটা পরবর্তীতে জানতে পারবে, স্টোরি যত সামনে এগোবে। এই আত্মীয়দের একটা ভূমিকা আছে আমাদের ইন্টারেস্টিং। আমাদের লাভ স্টোরিতে, তো সেটা তোমরা জানতে পারবে। এরপর থেকে আমাদের কথা বলা শুরু, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আমাদের কথা বলা শুরু, চ্যাটিং শুরু দুজন হয়। দুজনকে স্টক করা শুরু। হ্যাঁ, দুজন দুজনকে স্টক করা শুরু, আমাদের চ্যাটিং স্টার্ট হয়। আর জানোই তো ছেলেরা একটু ছেঁচড়ামো করে রিলেশনের ক্ষেত্রে। ভীষণ ছ্যাচরা। আহ, ব্যাপারটা হচ্ছে, আমি আরেকটা জিনিস এখানে মেনশন করি। হুম। আমি ওকে আগে মেসেজ করলেও ফার্স্ট কল কিন্তু ও আমাকে করেছে। সেটারও কারণ আছে। মানে আমি তো মেসেজ টাইপ করে লিখতাম, আর ও মানে টাইপ করে লিখতে সময় লাগবে বা হয়তো আলসে ছিল, সেই না, কারণে। আমি সিরিয়াসলি আমার কাউকে মেসেজ করার থেকে আমি মনে করি একটা ফোন করে নেওয়াটা আমার কাছে বেটার। আমার মেসেজ করতে ভালো লাগে না। হ্যাঁ, আবার একটা জিনিস এখানে মানে বলার আছে, সেটা হচ্ছে তুমি কিন্তু বলেও ছিলে যে আমার টোনটা কেমন, সেটা তোমার জানার খুব ও দরকার। আচ্ছা, এটা আমাকে মেনশন করতেই হবে হ্যাঁ, তাই তো? মেনশন করছে না, লাভ স্টোরিতে সব মেনশন করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে ইগো রাখলে হবে না, না হ্যাঁ? ঠিক আছে, এই যা ব্যাপারটা করেছো তাই বলতে তাহলে হবে। এই ব্যাপারটা আমি বলি। হ্যাঁ, বলো। ব্যাপারটা হয়েছে যে ওকে আমি প্রচুর প্রচুর মেসেজ করছি, ও আমাকে মেসেজ করছে। মানে মেসেজটা কিরকম, আমি ধরো করছি, এসে সঙ্গে সঙ্গে সিন, মানে ও আমার পেজটা খুলেই বসে আছে, মানে আমার চ্যাট লিস্টটা খুলেই বসে আছে, যে ওই ওখানেই ও মানে আমি মানে মেসেজ করছি আর সিন হয়ে যাচ্ছে। আরে পটানোর আমি- জন্য তো দেখাতে হবে না, আমি ইম্পর্টেন্স দিচ্ছি। অবাক, ঠিক আছে। তারপরে যখন দেখলাম যে সিন করছে না, ছেলেটা কি আমাকে এত বেশি ইয়ে দিচ্ছে, ঠিক আছে, ওয়াও দিচ্ছে, আমি এটা ভাবছি যে এরকমও হয়। তো যাই হোক, তারপরে ওরকম গেল। তারপরে ওর কল করার ব্যাপারটা আমি বলি, ওকে কলটা কিরকম ভাবে করেছে। ও আমি দেখছি ওকে ভয়েস পাঠাচ্ছি, ঠিক আছে, কিন্তু ও আমাকে একটাও ভয়েস পাঠাচ্ছে না, খালি মেসেজ লিখছে আর বড় বড় কবিতা এই সেই ওই। আর কবিতা কিরকম, আমি হ্যাঁ, স্নান করতে যাচ্ছি এখানে কবিতা আমি লিখছে। এখানে একটু অ্যাড করি। ব্যাপারটা হচ্ছে, আমার একটা ট্যালেন্ট বলতে পারো বা কিছু একটা, আমি জানি না নিজেকে ট্যালেন্ট বলবো কিনা। আমার একটা মানে, আচ্ছা ট্যালেন্টই বলি। মানে যেখানে সেখানে দাঁড়িয়ে থেকে আমি ছন্দ মিলিয়ে কথা বলতে পারতাম। খুব এখনো সুন্দর এখনো পারে। পারি। ও যে এখনো একটা পারে। কাজ করছে, ধর একটা রিপ্লাই করছে, যেই কাজটা করছে আমি সেটার সঙ্গে একটা ছন্দ মিলিয়ে কথা বলবো। তোমার যেহেতু একটা ট্যালেন্ট, তুমি সব সময় পারবে, আরো বয়স হলে আরো ভালো পারবে। না, আগে একটা ব্যাপার ছিল, আগে ব্রেনটা ছিল ফ্রি, ব্রেনটা ফাঁকা ছিল, এসব কাজ করতো। আর এখন ব্রেনটা খেয়ে রেখে এখন দিয়েছে। ব্রেনটা খেয়ে রেখে দিয়েছে। আর যাই হোক, স্টোরিতে ব্যাক করি। হ্যাঁ, তো যাই হোক, ও আমাকে এরকম আমি স্নান করতে যাচ্ছি, ও ছন্দ লিখে স্নানের একটা ইয়ে পাঠাচ্ছে। আমি যাই বলছি তাতেই ছন্দ লিখছে। আমি বললাম এত ছন্দ, তার মানে কি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমি প্রেম করছি? তারপরে দেখলাম যে ঠিক আছে, আমি ওকে এত মেসেজ করছি, আমি এত ইয়ে করছি, মানে ভয়েস মেসেজ আর কি, কিন্তু ও আমাকে একটাও ভয়েস পাঠাচ্ছে না। আমি ওর ভয়েসটা শুনতে চাইছি যে ছেলে না মেয়ে সেটাও বুঝতে
পারছি না, তার আছে? জন্য পরে আমাকে কল করে আমি দেয়, ওকে কল ঠিক আছে। তারপর আমি কলটা রিসিভও করি, রিসিভ করার পর আমাদের ফার্স্ট রিসিভেই আমাদের কথা হয়েছিল প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, 2 তাই না? ঘন্টা একদম 2 টানা। ঘন্টা টানা কথা বলেছি। আর তারপরে সব বন্ধু মানে বন্ধু রিলেটিভ এরা সব বেরিয়ে গেছে, মানে এই তো আমার রিলেটিভের মধ্যে হয়ে গেছে এর হ্যাঁ, আরো অনেক এটাতে কথা। আমরা আসছি আস্তে হ্যাঁ। আস্তে। তারপর এখন আসছি প্রপোজ কে আগে করেছে। আহ, সচরাচর যেরকম হয় ছেলেরা সাহসী হয়, তো আমি সেই সাহসী উদ্যোগটা আমি নিয়েছি। আমি ফার্স্ট টাইম ওকে বললাম যে আমি তোমাকে পছন্দ করা শুরু করেছি না, ব্যাপারটা এমন ভাবে হচ্ছিল যে আমাকে আলাদাভাবে যে বলতে হবে লাভ ইউ সেরকম না, কিন্তু তবুও তো বলতে হয়, অফিসিয়ালি তো জানাতে হয় যে আমি তাকে ভালোবাসি, সেটার জন্য একটা ওয়ার্ড উচ্চারণ করতে হয়। ফার্স্টে বলেছিল আই লাইক ইউ, তারপর লাভ ইউ বলেছে। আমি ওকে 1 মাস ওয়েট করিয়েছিলাম। আর এখানে আরো ব্যাপার হচ্ছে কি, ওর সঙ্গে যখন আমি চ্যাট করছি, দেখো আরো আমি অনেক মেয়ের ট্রু সঙ্গে। বলছি সব। একটু সরে এসো না, প্রচন্ড রোদ লাগছে, আমি তাকাতে তো পারছি না। ওর সঙ্গে যখন আমি এইসব কথা বলছি, মাঝখানে আমি অন্য মেয়েদের সঙ্গেও মানে টুকটাক কথা বলতাম। অন্য মেয়েদের সাথে টুকটাক মানে অনেক ভালোভাবে, মানে ওকেও লাভ ইউ বলছে, আমাকেও লাভ ইউ বলছে, এবার যেই মেয়েটা অ্যাকসেপ্ট করবে সেই মেয়েটা ওর গার্লফ্রেন্ড হবে। না, পরিষ্কার কথা। ব্যাপারটা এমন ছিল না, ব্যাপারটা ছিল আমি সিরিয়াস গার্লফ্রেন্ড তুমি ছিলাম না। তুমি আমি তখন এতটা সিরিয়াস নই। নর্মালি যেটা হয়, এতটা সিরিয়াস তো কেউ প্রথম 7 দিনের ভেতর এত সিরিয়াস হয়ে যায় না। তো আমিও ঠিক সেই রকমই প্রথম 7 দিন সিরিয়াস ছিলাম না। আমি ওই মেয়েগুলোর সঙ্গে আগে থেকে চ্যাট করতাম, তো সেরকমই চ্যাটিং চলছে ওই মেয়েগুলোর সঙ্গে। আস্তে আস্তে ওর দিকে আমি ঝুঁকতে থাকলাম, মানে ওকে বেশি প্রায়োরিটি দেওয়া শুরু করলাম, ওই মেয়েগুলোকে আস্তে আস্তে আমি ব্লক করা শুরু করলাম। আর আমি যখনই কোনো একটা ফটো পোস্ট করতাম, ও সেগুলোতে দেখতো, মানে কারা লাভ রিয়াক্ট দিচ্ছে বা কে লাইক দিচ্ছে, কে কেয়ার রিয়াক্ট দিচ্ছে, এগুলো ফলো করে আমাকে আবার কোয়েশ্চেন করতো যে এই মেয়েটা কে, এই মেয়েটা কে, ঠিক আছে। তো আমি বুঝতে পারতাম যে যাদের সঙ্গে আমি চ্যাটিং আগে থেকে করছি ওরা আমাকে তো অবশ্যই লাভ রিয়াক্ট বা চ্যাটিং নয় বন্ধুরা, শোনো, ওটা হচ্ছে ওর গার্লফ্রেন্ড ছিল, আর অনেকে গার্লফ্রেন্ড ছিল, একটা গার্লফ্রেন্ড ছিল না। কমেন্ট করতো আর সঙ্গে সঙ্গে ব্লক করে দিত মেয়েগুলোকে। মা কমেন্টটা কি এসেছে, ওই মেয়েটার কমেন্টটা কোথায় গেল, না একদম মেয়েটাকেই ব্লক, মানে তখন মোট কথা 70 থেকে 60টা মেয়েকেও ব্লক করেছিল আমার সাথে রিলেশনে এসে। তখন মানে ওকে প্রায়োরিটি দেওয়া শুরু করে দিয়েছি একদম 100%, ঠিক আছে। একদম। তো সেই কারণে ওদেরকে ব্লক করতে হয়েছে। ওর ওই জন্য ওকে আমি 1 মাস ওয়েট করিয়েছিলাম, যে পট করে বললে এখনই হয়তো জিনিসটা হবে না। তো আচ্ছা, প্রপোজাল ব্যাপারটাতে আসি। তো একদিন হঠাৎ করে আমি ওকে অফিসিয়ালি আমি বলেই দেই যে লাভ ইউ। তো আমার কাছে টাইম নেই, হ্যাঁ, প্রায় 15 দিনের মতো টাইম নেই। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, আমি না জানতাম যে ও আমাকে অ্যাকসেপ্ট করবেই, মানে আমার কনফিডেন্ট লেভেলটা এতটাই ছিল ওর প্রতি, ওর মানে এতটাই প্রেম করেছে লাইফে যে ও মানে কনফিডেন্ট লেভেলটা এতটাই হাই ছিল যে আমি যে হ্যাঁ বলবো সেটাও বুঝতে পেরে গেছে আগে। তো প্রপোজ আমি করার পরও 15 দিন সময় নিল। 15 দিন সময় নেওয়ার পর আমি তো বললাম যেরকম যে আমার কনফিডেন্স ছিল যে ও আমাকে অ্যাকসেপ্ট করবেই। তো আমাদের প্রচুর কথা হওয়া শুরু হয়, প্রচুর বলতে প্রচুর, এত কথা আমি ওই মনে হয় একসঙ্গে 5-7টা মেয়ের সঙ্গে আমি একসঙ্গে এত কথা বলিনি, ওর সঙ্গে আমি যত কথা বলতাম। তো একসময় বলতে সেই সময়টা চলে আসে যে আমাকে যেদিন ও বলেছিল যে জানাবে ওর মানে কি চলছে বা আমাকে অ্যাকসেপ্ট আমি করছে কিনা। বলেছিলাম তোমাকে রাতে। হ্যাঁ, তো আমাকে অনেক রাতে, ধরতে গেলে রাত 12টা-1টা বাজে মনে হয় তখন, না? 1টা হ্যাঁ, বাজে। 12টা-1টা বাজে। আমি তখন মানে বাইরে রাতে ঘুরতাম, ওর সঙ্গে কথা বলতাম। আর আমাদের যখন পরিচয় মানে প্রথম কথা হচ্ছিল তখন কিন্তু শীতকাল ছিল, হ্যাঁ, নভেম্বর-ডিসেম্বর করে ছিল। ডিসেম্বর, হ্যাঁ নভেম্বর থেকে কথা হওয়া শুরু হয়েছিল, ডিসেম্বরের দিকে আমি মানে প্রপোজ আমি করেছি, করেছো, আর আমি তারপর জানুয়ারিতে অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ সেরকমই কিছু। তো আমি তো খুব লাফাচ্ছি, তারপর না আমি ওকে একদিন 2-3 দিন যাওয়ার পর ফুল খাইয়েছে আমাকে। 2-3 দিন যাওয়ার পর আমি বলে দিলাম যে জানো আমি যে ওই যে মানে চেয়ার করছিলাম না যে ইয়েস, আমি না সম্পূর্ণটাই মানে ফেক ছিল, কারণ আমার না আগে থেকে কেমন যেন একটা কনফিডেন্ট কাজ করছিল যে তুমি অ্যাকসেপ্টই করবে। তো এই কারণে আমি খুব যে একটা আনন্দিত হবো এরকম না, কিন্তু হ্যাঁ আনন্দ তো অবশ্যই হয়েছিল, যাকে ভালোবেসেছি সে আমাকে অ্যাকসেপ্ট করেছে। তুমি বহুত মেয়েকে ভালোবেসেছিলে, তাহলে মানে ট্রু ব্যাপারটা লাভ বলতে তো হচ্ছে, একটা কথা আছে, আমি কার সঙ্গে আছি এখন। তুমি এমনি ঢপও প্রচুর দিয়েছিলে, সেই ঢপগুলোকেও ঢপ ধরেছিলাম মারতে আমি। গেলে ঢপ মারতেই হয় ভাই, প্রেম আমি করতে এখন হলে ঢপ লাভ মারতে স্টোরি হয়। বলতে বলতে আমার এখন মেজাজ গরম হয়ে যাচ্ছে, কতক্ষণ বলতে পারবো আমি জানি না, সবকিছু মনে পড়ে যাচ্ছে। এরকম বলো না। যাই হোক, আমরা লাভ স্টোরিতে আরেকটু এগিয়ে যাই। ওর সঙ্গে কথা বলা শুরু করে, কিন্তু আমি ভিডিও কলে কথা বলতাম, ও অডিও কলে থাকতো। মানে সারাক্ষণ আমি দেখিয়ে যাচ্ছি যে আমি এটা করছি সেটা করছি, আমি এখন এই জায়গায় আছি আমি ও নিজেকে জায়গায় আছি। দেখাতাম, ও নিজেকে দেখাতো না, তার কারণ একটা আছে, আমি বলছি। সেই কারণ সবসময় বলতে নেই। না আমি বলছি, সমস্যা নেই। বলতেই যেহেতু এসছি সবই বলি। আমাদের ভালোবাসাটা কতটা পিওর ছিল সেটা হচ্ছে মেইন ব্যাপার, তাই না? তখন ওর প্রচুর ব্রণ হয়েছিল, মানে এক গাদা ব্রণ হয়েছিল। ওর ভেতরে না কনফিডেন্স কাজ করছিল না। দেখো ওকে আমি ফটোতে দেখেছি, তো ফটোতে দেখে তো আমার পছন্দ হয়েছে, লাভ এট ফার্স্ট সাইট যেটা হয় সেটাই হয়েছিল ওকে দেখে। তো
কিন্তু ওর ভেতরে এইটা কনফিডেন্ট কাজ করছিল না যে ভিডিও কলে যখন ওর আমি মুখে অনেক ব্রণ দেখবো, মানে এই মুহূর্তে এত ব্রণ হয়ে গেছে, আমার সঙ্গে কথা বলার মাঝখানে এতটা ব্রণ হয়েছে, তো এখন আমার সামনে এভাবে প্রেজেন্ট করবে, মানে কি মানে বলবো, ফার্স্ট প্রেজেন্টেবিলিটি ইমপ্রেশন। হয় না যে হ্যাঁ। ফার্স্ট ইমপ্রেশনটা যদি খারাপ হয়ে যায়, আর আমি যেহেতু ওকে লাভ ইউ টু টু বলে দিয়েছি, তো সেই জিনিসটাতেও তো আমার ওর ওপর তো একটা সফট কর্নার তৈরি হয়ে গেছিল না। এবারে আমার না বলে দিলে আমার কিন্তু দিলটা একদম ও ভেঙে যেত। আসবেই না। এক পর্যায়ে ওকে অনেক রিকোয়েস্ট করার পর ও এলো, বিশ্বাস করবে না, আমি মানে এক ঝলক এসেছিলাম। এক ঝলক এসেছিল, কিন্তু ও ব্রণটা আমি দেখতে পেয়েছিলাম। বিশ্বাস করবে না, আমি মানে অন গড বলছি, ওর কোনো ব্রণ কি কি চোখে ব্যাপার পড়েনি ওর। কোনো কিছুই আমার ভেতরে কাজ করেনি যে ওর মুখে ব্রণ আমার চোখে পড়েছে, মানে এটা হাইলাইট করতে হবে আমার, এই তোমার তো অনেক ব্রণ হয়েছে, ওকে এগুলো বলতে হবে, মানে আমার মাথায় কাজই করেনি এগুলো, যে ওর ব্রণ হয়েছে তো কি হয়েছে, এটা তো নর্মাল, সবারই হতে পারে, আমারও হতে পারে। তো এটা আমার মাথায় কাজ করেনি, কিন্তু ও এটা ভেবেই মানে এতদিন আমার সঙ্গে ভিডিও কলে আসছিল না। অনেক দিন, হ্যাঁ, অনেক অনেক মাস, দিন, মাসও অনেক বলতে দিন বলতে পারো। কি, হ্যাঁ 2-3 মাস মাঝখানে একদম। শুধু মানে ও আমায় অডিও দেখেইনি, কলে কথা বলতো, আমি ওকে just দেখিনি, ফটোতে দেখেছি। ফটোতে দেখেছি। কিন্তু ওকে আমি ভিডিও কলে দেখেছি। ও সারাক্ষণ বা ভিডিও কলে প্রতিদিনই দেখছে। দেখছি। প্রত্যেকটা মুহূর্তে দেখছি। হ্যাঁ, এখন আসি হচ্ছে আমাদের মানে মেন জায়গাটা, যেখান থেকে আমাদের পুরো প্রেম মানে মানে কি বলে এটাকে, মানে ধামাকাদার ঝগড়া, প্রেম সব আর কি। সবকিছু মানে তো ও তো প্রচুর মাসালাদার। ডাউট করতো আমাকে, কারণ আছে ডাউট করার, কারণ আমি অনেক মানে উঠতে পার্কে ঘোরাফেরা করতাম এদিক অনেক প্রেম সেদিক। করতো গাইস, সেগুলো আমার হাতে নাতে ধরা পড়েছিল, সেই কিছু কারণে মেয়ে doubt ওকে পাওয়া। পার্সোনালি নক হ্যাঁ, করেছিল একদম যে মেসেজ আমার সঙ্গে যেন করেছে। প্রেম না করে, এই সেই, আমি খারাপ মেসেজ ছেলে, কল, বাজে ভিডিও ছেলে। কল, সেই মেয়ে আমার সবার সাথে মানে যোগাযোগ করার চেষ্টা করেছিল। বাপ রে ছেলে তো তুমি। সেই কারণে রোমিও ছিল ও পুরো। আমাকে খুব মানে খুব সন্দেহ করতো। প্রচুর সন্দেহ করতো। মানে এই সন্দেহ থেকে ও আমাকে একটা মানে একটা রুলস দেয়। রুলসটা হচ্ছে এরকম যে 24 আওয়ার্স আমার ওর সঙ্গে কলে থাকতে হবে। আর কল কাটা যাবে না, বা কল যদি কেটেও দেয় কখনো, সেটা একদম এক কলে ফোন ধরতে হবে। হ্যাঁ, মানে মানে একের পর এক রেস্ট্রিকশন। আমি আমার বন্ধুদের থেকে ডিটাচ হয়ে গেলাম ওর রেস্ট্রিকশনের কারণে। ও আমাকে সিগারেট খাওয়া সম- যাবে না, প্রচুর স্মোক করতো, সিগারেট এটা খাওয়া বলতেই যাবে হতো। না, অবশ্যই সবকিছু বলতে হবে, এটা করা যাবে না, অনেক তো কিছু, আমি অনেক কিছু রেস্ট্রিকশন, পছন্দ আচ্ছা আমি করতাম। শেষ করি। তো রেস্ট্রিকশন গুলো এমন ছিল যে আস্তে আস্তে আমি একদম পুরো ঘরবন্দি হয়ে যাচ্ছিলাম, মানে বাইরে তো আড্ডা আমার একদমই বন্ধ হয়ে গেছিল। তারপর সারাক্ষণ ফোন করে থাকতো, তো মানে আমার প্রথম দিকে ভালো লাগছিল সত্যি কথা বলতে, কিন্তু পরবর্তীতে মানে দিন যত যাচ্ছে আমার এটা মানে আমার সাফোকেশন আমার হচ্ছিল। সাফোকেশন হচ্ছে, মানে আমি নিতে পারছিলাম না একটা পর্যায়ে এসে, কিন্তু কিছু করার জন্য ওকে বলতে পারি না, অলরেডি আমি ওকে ভালোবেসে ফেলেছি আর তখন। বাড়ির লোকেরা ভেবেছে যে ছেলে হয়তো কোনো একটা কিছুতে ফেসে গেছে, দিয়ে ঘরে ঢুকে বসে আছে, হ্যাঁ, বাড়িরা ভাবছে যে কিছু একটা আমি হয়তো বাইরে কিছু একটা করে ফেলছি, যেটার জন্য আমি বাইরে থেকে বেরোচ্ছি না। বা হ্যাঁ, ফোনে হয়তো কোনো এমন গেম খেলে যেটাতে হ্যাঁ, সারাক্ষণ হ্যাঁ, ফোনটাকে নিয়ে খুব থাকে। সুন্দর একটা জিনিস মনে করিয়েছো। তো আমার বাবা ভাবছে কি, আমি হয়তো অনলাইনে তো অনেক জানোই অনেক কিছু হয়, তো বাবা ভাবছে আমি যেহেতু অনলাইনের দিকটাতে বেশি ঝোঁক ছিল আমার আগে থেকেই, মানে অনলাইনের কাজটা যে করতাম বেশিরভাগ ক্ষেত্রে, তো সেই কারণে বাবা ভেবেছে কি আমি হয়তো এমন কিছু একটা করে ফেলেছি যেই কারণে আমি ঘর থেকে বেরোচ্ছি না, আমি মনে হয় খুব বাজে কিছুর সঙ্গে জড়িয়ে গেছি, ঠিক আছে। তো এটা সন্দেহ হচ্ছিল ওদের। আমি তো আর বলতে পারছি না যে বাবা প্রেম করছি। আর রাতে ঘুমোচ্ছি, ঘুমন্ত অবস্থাতেও আমার সঙ্গে ফোন করে, মানে ঘুমন্ত অবস্থাতেও ফোন কলের থেকে ঘুম থেকে যখন সকালবেলা আমি উঠছি, ওঠার পর দেখি যে কলেই আছে ও। সকালবেলা যখন আমরা ফ্রেশ হবো দুজন, তখন একমাত্র গিয়ে মানে ফোনটা রাখা হতো কিছুক্ষণের জন্য। তাও আবার ফোন করে মানে কেটে দিলে, আমি যদি ফোনটা না ধরতো তাহলে পুরো আমার হ্যাঁ, মাথা গরম, আর তখন আমার সন্দেহ হতো। মানে ও ব্যাপারটা কি যে একের পর এক আমার কয়েকটা মানে যে বললাম না কিছু ইনসিডেন্ট হয়ে গেছিল এরকম, যার কারণে ও আমাকে গার্লফ্রেন্ডের সন্দেহ চক্করে। করতো। তো সেই কারণে আমাকে আরেকটা রুলস দেয়, সেটা হচ্ছে কি যে আমাকে একটা বার কল করবে, ও একবার আমাদের রিসিভ করতে হবে, একদম ঠিক আছে। দিব্যি টিব্যি আর দিয়ে রেখে সেই কারণে দিয়েছিলাম। কি হতো, আমার টাওয়ার ব্যাংক নিয়ে সবকিছু নিয়ে পকেটে নিয়ে সাপ ঘুরতে করে হতো। ঘুরছে। হ্যাঁ, যে ও আমাকে ফোন করা মাত্র আমাকে রিসিভ করতে হবে, ফোন মিস করা যাবে না। তো সেই রকম ভাবেই চলতে থাকে। এবার আসি আমাদের ফ্যামিলির ব্যাপারে, যেখানে গিয়ে আমাদের মেন সমস্যাটা হয়েছিল। কি করে জানাবে ফার্স্ট, এটা ভেবে মানে কিরকম হচ্ছিল না যে এই জানতে পারলে শেষ। তো আর একটা হয় না। পর্যায়ে যে এমন হয়েছে যে ওর বাড়ি থেকে বিয়ের মানে তাগাদা দিচ্ছে, তখন পর্যন্ত আমরা কিন্তু দেখা করিনি ফেস টু ফেস, মানে আমরা ফিজিক্যালি মানে আমার কখনোই ছেলে দেখা, টেলে মিট দেখা করিনি যে আমরা দেখা করেছি, ঘুরেছি ফিরেছি, কিছুই একবারের না। জন্যেও না। সম্পূর্ণ ভার্চুয়ালি, সম্পূর্ণ ফোনে। ও সব আমাকে ফোনে। যতটা ট্রাস্ট করছে সম্পূর্ণটা ভার্চুয়ালি, আমি ওকে যতটা ট্রাস্ট করছি সম্পূর্ণটা ভার্চুয়ালি। কিন্তু হ্যাঁ, এই যে তোমাদেরকে বললাম এখানে একটা ব্যাপার ছিল কমন, সেটা হচ্ছে ও আমার রিলেটিভ ছিল দূর সম্পর্কে নানান দিক দিয়ে ঘুরিয়ে, আমিও রিলেটিভ ছিলাম নানান দিক দিয়ে ঘুরিয়ে। তো দূর আমার সম্পর্ক কিছু মানে? রিলেটিভ আর ওর কিছু রিলেটিভ আবার খুব মানে
মিউচুয়াল ছিল, খুব ক্লোজ ছিল। তো ওরা আমাদেরকেও চেনে, ওদের ফ্যামিলিকেও চেনে। একদম খুব তো ভালো সেই ভাবে দিক থেকে আমার ফ্যামিলিকে ওরা ইনশিওর করে যে মেয়ে ভালো, ফ্যামিলি ভালো। ফার্স্টে আবার বলেছিল ভালো নয়। সেটা আসছি, আবার ওদের দিক থেকেও মানে আমাদেরকেও বলে যে, সরি, ওদেরকেও বলে যে আমার ফ্যামিলি ভালো, বংশ ভালো, সবকিছু যা যা পজিটিভ আছে সবই বলে। মাঝখানে হয়েছে কি, প্রেমটাকে একটা কাটানোর জন্য একটা ও সময় ভালো নয় আমিও ভালো একটা সময় ওরা চায়নি যে আমরা একসঙ্গে হই। যখন বিয়ের ব্যাপারটা আসে তখন মানে চাইনি, কেন চাইনি সেটা আমি কাউকে দোষ দিতে চাই না। একটা সময় আসে এরকম যে আমাদের বিয়েটা কিছু যেন না হয়, রিলেটিভ বলেছিল, মানে কিছু রিলেটিভ বিয়েটা যেন বলেছিল। না হয় সেই কারণে কিছু রিলেটিভ কান ভাঙানো যদি সহজ বাংলা ভাষায় বললাম সবাই বুঝতে পারছো। আমার ফ্যামিলিকেও বলে যে মেয়েটা ভালো নয়, মেয়ের ফ্যামিলিকেও বলে ছেলেটা একদমই ভালো নয়। আমি নাকি ক্লাব করি, এ করি, সে করি, তো এইসব। তো একটা পর্যায়ে তো আমার ফ্যামিলিও না, ওকে ওখানে বিয়ে দেবে না। এখানে বিয়ে না দেওয়ার আরেকটা রিজন হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু রিলেটিভের মধ্যে বেরিয়ে গেছে, রিলেটিভের মধ্যে বিয়েটা হওয়া উচিত হবে না। তো ওর ফ্যামিলিও না, ছেলে ভালো নয়, ছেলে বেকার। হ্যাঁ, বেকার ছিলাম এটা সত্যি, তখন ইনকাম সোর্স বলতে তেমন কিছুই ছিল না। তো সেই জায়গা থেকে আমাদের ফ্যামিলি তো একদমই মেনে নেবে না। আমরা দুজন ডিসিশন নিলাম যে আর কেউ মেনে নিক আর না নিক, তুমি আর আমি যেহেতু এক আছি, তো আমাদের বিয়েটা হচ্ছে এবং হবে, সেটা যেভাবেই হোক। তবে যুদ্ধ প্রচুর হয়েছে, হ্যাঁ, আমরা যুদ্ধ প্রচুর প্রচুর কান্নাকাটি হয়েছে। করেছি, কত রাত ঘুমাইনি বা কত মাস একটা পর্যায়ে ঘুমাইনি। আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, মানে বাড়ি থেকে বেরিয়ে যাই বলতে পারে এক কাপড়ে হয়ে বেরিয়ে যাই। আমি বর্ধমান চলে আসি, মানে চলে আসবো। তো এটা নিয়েও অনেক ঝামেলা হয়, মানে আমার ফ্যামিলিতে। ওর ফ্যামিলিতে ঝামেলা হয় যে ওর ফ্যামিলিও মেনে নিচ্ছে না যে একটা ছেলে উঠবে, একটা ছেলে এসে শুধু শুধু আমাদের এখানে থাকবে বা আমাদের কাঁধে ঝুলবে। মানে এখানে থাকবে বলতে আমি তো আলাদা বাড়ি নিয়ে থেকেছি, কিন্তু হয় না যে দায়িত্বটা তো ওর বাবার বা ওর ফ্যামিলিরই নিতে হবে, যেহেতু আমি এখানে কাউকে চিনি না, এখানে আমার কোনো রিলেটিভ নেই ওরা ছাড়া। তো সেই জায়গা থেকে ওর বাবাও প্রথমে মানছিল না। একটা সময় ঠিক আছে, মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নেয়। আমার দাদুকে প্রণাম করতে গেছিল, দাদু এরকম করে পাটাকে সরিয়ে নিয়েছিল, সিনেমার মতো পুরো একদম। মানে পুরো দেখো, সবকিছু তো আর বলা যায় না, কিছু পার্সোনাল থাকে তারপরে যেগুলো তারপরেই তো বলা সেই যাচ্ছে না। দাদু কিন্তু তার আমি যাচ্ছি যেটা দিয়ে, আমি জানি যে আমি কিসের মধ্যে দিয়ে এসে আজকে সাকসেস হয়েছি, একসঙ্গে আমরা দুজন থাকতে পারছি, বিয়ে হয়েছে আমাদের। আর তারপরে সেই দাদুই তোমাকে এত ভালোবাসবে বা এটা হ্যাঁ। ভাবতে পারিনি। সেই ভালোবাসা অর্জন করে নিতে হয়, যেটা আমি করতে পেরেছিলাম ঠাকুরের আশীর্বাদে। সে যাই হোক, পরে বাড়ি থেকে বেরিয়ে যাই, বাড়ি থেকে বেরিয়ে এসে বর্ধমানে আসি। বর্ধমানে আসার পর ওখানে মানে ভোরবেলা এসে ট্রেন আমাকে নামিয়ে দেয় বর্ধমান স্টেশনে। সেখানে গিয়ে ওর ভাই আকাশ, যার কথা না বললেই নয়, এই আকাশ গিয়ে আমাকে রিসিভ করে নিয়ে আসে। আকাশের সঙ্গে আমার ফার্স্ট টাইম দেখা, আর ওকে তো আমি তখনও দেখিনি। তো প্রথমে আমাদের দেখা হয় ওর বাড়িতে। ওই সারা রাত জার্নি করে, উত্তরবঙ্গ থেকে এসেছি, সারা রাত জার্নি করে এসে তারপর যখন ওর ঘরে ঢুকলাম, ও তখন সারা রাত ও ঘুমায়নি, আমি তো ফোনেই ছিলাম। ছিলাম যে হ্যাঁ। সামনে থেকে দেখবো আমি। তো যখন ঘরে ঢুকলাম তখন আমাদের ফার্স্ট দেখা। মানে আমি তো বুঝতে পারছো পুরো জঙ্গলি ভূত হয়ে আছি এত এত জার্নি করে, কিন্তু ও আমাকে এসে এভাবেই দেখেছে আর আমি ওকে এভাবেই গিয়ে দেখেছি। মানে একটা অন্যরকম ফিলিংস ছিল। যাই হোক, তারপর শুরু হলো আমাদের পরের জার্নি, বিয়ে অবধি কিভাবে পৌঁছালাম। তারপরে এটা অতটা টাফ ছিল না, স্মুথই ছিল, কিন্তু আমাদের এই বিয়ের পর্যন্ত, মানে বিয়ের মানানো পর্যন্ত, যে বিয়ে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের খুব মানে এবড়ো খেবড়ো কাটাযুক্ত পথ ছিল। এখনো অবশ্য আছে কাটাযুক্ত পথ, কিন্তু তখনকার মতো না। নিজেও যেহেতু অনলাইনের নানান ব্যাপার আমার জানাশোনা ছিল, সেই কাজ আমি স্টার্ট করি, ইনকাম শুরু হয় আমার। আর এই দিক থেকে ওর ফ্যামিলিও চাপ দিচ্ছিল যে বিয়েটা এবার হওয়া উচিত, কারণ মানুষজনও আশেপাশে খারাপ বলছে যে একটা ছেলে এই শহরে আছে, যার জন্য এসছে তাকে এখনো বিয়ে করছে না, সেটা ওর জন্য খারাপ হচ্ছিল, আমার জন্যও খারাপ হচ্ছিল। বিশেষ করে মেয়েদের ব্যাপারটা তো সমাজে বেশি খারাপভাবে দেখে। তারপর জায়গা জমি কিনতে হবে হ্যাঁ। এখানে। তো আমার ফ্যামিলি যে সাপোর্টার ছিল না বলতে কি, আমার স্বপ্নগুলো যে বাবা একদমই সাপোর্ট করেনি সেটাও না। আমাকে এখানে আমি জমি টমি নিয়েছি। মানে এখানে বলতে আমাদের জায়গা, হ্যাঁ, মানে বর্ধমানে জমি টমি কিনেছি, একটা বাড়ি টাড়ি করার ইচ্ছা আছে। তো সেইখানের সম্পূর্ণ ব্যাপারটা আমার বাবাই হ্যান্ডেল করেছে, আমার বাবাই টাকা পয়সা সব দিয়েছে। কিন্তু ওই বাবার একটা রাগ, একটা অভিমান যে আমার ডিসিশনকে প্রায়োরিটি না, কারণ বাবা মাঝখানে কি হয়েছে, মাঝখানে বাবা অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছিল বাবার পরিচিতির মধ্যে। সেটা তো সেটা আমি তো মেনে নেইনি, আমি করিনি, আমি আমার সিদ্ধান্তকে প্রায়োরিটি দিয়েছি, সেই কারণে বাবাও সহজে মেনে নেয়নি অঙ্কিতাকে। এখন ঠিক আছে, এখন সবকিছু ঠিক আছে। এখন এখন ফোন করলেই অঙ্কিতা হ্যাঁ, কোথায়। এখন সারাক্ষণ বাবা ওর সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা বলতে চায় না। লাভ স্টোরি বলতে সেটা তো একটা সুন্দর হ্যাপি হ্যাঁ। হ্যাপি ব্যাপার, তো ওটাকে তো অন্য সেখানে আর একটা স্যাড না। স্টোরি হ্যাঁ, আনতে একদম। চাইছি না।
তো তোমরা আশীর্বাদ করো যেন আমাদের বাকি জীবন খুব আজ সুন্দরভাবে পর্যন্ত কাটে। যতটা পথ একসাথে এসেছি তার থেকেও অনেক বড় পথ সামনে পড়ে আছে। হয়তো সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু একটা জিনিস বদলাবে না, আমাদের একসাথে থাকার ইচ্ছেটা। আমাদের লাভ স্টোরির ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে প্লিজ জানিও।